হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা। আমি নিওনেটোলজিস্ট ফ্রম ফোর্টিস হসপিটাল। আজকে আমরা লো বার্থ ওয়েট বেবি সম্বন্ধে কিছু বলবো। লো বার্থ ওয়েট বেবি কাকে বলা হয়? যখন বাচ্চার জন্মের সময় ওজন 2.5 কিলোর নিচে হয় তাকে লো বার্থ ওয়েট বেবি বলা হয়। আর ভেরি লো বার্থ ওয়েট বলা হয় যখন বাচ্চার ওজন 1.5 কিলোর নিচে হয়। তো এখনকার যুগে এটা আনকমন কিছু না, খুব কমনলি আমরা 2.5 কিলোর নিচে এবং 1.5 কিলোর নিচে ইভেন 1 কিলোর নিচেও বাচ্চা পাই, যাদেরকে এক্সট্রিম লো বার্থ ওয়েট বলা হয় বা ELBW বলা হয়। তো এইসব বাচ্চাদের কী কী ধরনের প্রবলেম হতে পারে এবং কেন হয় সেটা নিয়ে আজকে একটু ছোটো করে আলোচনা করব। তো কেন হয়? অনেক কারণে হয়। যখন মায়েদের IVF করা হয়, যখন মায়েদের কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, অর্থাৎ ডায়াবেটিস বা হাইপারটেনশন এরকম ধরনের কোনো অসুখ থাকে, যখন মায়েদের নিউট্রিশনের খুব অভাব থাকে তখন হতে পারে, যে কোনো কারণে প্ল্যাসেন্টার কোনো গণ্ডগোল থাকলে বাচ্চা নিউট্রিশন পায় না যখন প্ল্যাসেন্টা থেকে, তখনও বাচ্চাদের লো বার্থ ওয়েট হতে পারে। তো এগুলো হচ্ছে মেনলি কারণ। তো 2.5 কিলোর নিচে হলে পরে সেটা লো বার্থ ওয়েট, 1.5 কিলোর নিচে হলে পরে সেটা ভেরি লো বার্থ ওয়েট। তো এদের কী কী ধরনের সমস্যা দেখা যায়? 1 নম্বর হচ্ছে এদের যেহেতু বডিতে ফ্যাট কম, এদের হাইপোথার্মিয়া হয়, অর্থাৎ টেম্পারেচার মেনটেন করতে এদের অসুবিধা হতে পারে এবং সেই সব ক্ষেত্রে বাচ্চাকে ওয়ার্মারের নিচে রাখতে হতে পারে। প্রথম 24 ঘন্টা অনেক সময় আমরা এইসব বাচ্চাদের NICUতে ভর্তি করি এবং অবজারভেশন করি যে টেম্পারেচারও মেনটেন করছে কিনা। 2 নম্বর হচ্ছে এইসব বাচ্চাদের যেহেতু আবার বডি রিজার্ভটা কম, বডিতে ফ্যাট কম, এদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, অর্থাৎ সুগার কম হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য সুগার চেক করতে থাকি আমি এদের, এবং এদেরকে যদি দুধটা অনেক সময় আর্লি শুরু করতে হয়, ফিডিংটা তাড়াতাড়ি দিতে হয়। 3 নম্বর হচ্ছে এইসব বাচ্চাদের অনেক সময় ফিডিং ইনটলারেন্স হয়, অর্থাৎ ফিড করতে অসুবিধা বা ফিড করে বমি করছে বা পেট ফুলে যাচ্ছে, এই ধরনের সমস্যা হয়। এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে এইসব বাচ্চাকে শুধু ব্রেস্ট মিল্ক দেওয়া হোক। ব্রেস্ট মিল্ক দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই প্রথম দুদিন তো অনেকেই যা ভাবে যে ব্রেস্ট মিল্ক আসছে না, কিন্তু যেটা আসে সেটাই বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ অ্যাডিকুয়েট হয়। এবং ব্রেস্ট মিল্ক আসার জন্য অনেক রকমের কিছু করা হয়, তার মধ্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট WHO রেকমেন্ডেড একটা কথা হচ্ছে KMC বা কাঙ্গারু মাদার কেয়ার, যেখানে কাঙ্গারু যেমন তার বাচ্চাকে বুকের মধ্যে, পেটের থলির মধ্যে রেখে গরম রাখে, সেরকমই আমরা মায়েদের বুকের মধ্যে বাচ্চাটাকে খুব প্রথম 1-2 ঘন্টার মধ্যে দিয়ে দিই, এবং সেখানে মা সমস্ত জামা কাপড় খুলে চেস্ট অ্যান্টেরিয়ার চেস্ট ওয়েলটাকে ওপেন করে বাচ্চাকে সেখানে ধরে রাখবে, এবং সেখানে রাখলে বাচ্চার টেম্পারেচারও মেনটেন হবে, দুধটাও তাড়াতাড়ি আসবে এবং বাচ্চা বুকের দুধটা তাড়াতাড়ি সহ্য করবে। কাঙ্গারু মাদার কেয়ার যতটা সম্ভব বেশি সারাদিনে দেওয়া যায় ততটাই দেওয়া উচিত, এবং সেটা দিলে পরে বাচ্চাদের ফিডিং ইনটলারেন্স বা এই টেম্পারেচার ইনস্টেবিলিটি এই ধরনের প্রবলেমগুলো কম হয়। লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ইনফেকশানে, এইসব বাচ্চাদের আবার একটু ইমিউনিটিটাও একটু কম থাকে, এদের ইনফেকশানের চান্সটা বেশি থাকে। তো ইনফেকশান হওয়ার জন্য কী হয়? ইনফেকশান মোটামুটি 3টে সোর্স দিয়ে যায়। একটা হচ্ছে সর্দি কাশি, কেউ যদি হাঁচি কাশি করছে সে সর্দি কাশি দিয়ে দিতে পারে, সেটা শ্বাসনালী থেকে ডাইরেক্টলি শ্বাসনালী গিয়ে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য অবশ্যই যারা হ্যান্ডেল করছে বাচ্চাকে তাদের মাস্ক পরা উচিত। 2 নম্বর হচ্ছে যে হাতে ঘড়ি, আংটি এসবগুলো কিছু চলবে না, নখ নেল পালিশ না থাকাই ভালো, এবং বাচ্চাকে বারবার হাত ধুয়ে হাতে স্যানিটাইজার দিয়ে বাচ্চাকে হ্যান্ডেল করলে ইনফেকশনের চান্সটা হাত থেকে কম হয়। 3 নম্বর, যদি ফর্মুলা দিতে হয় তাহলে ফর্মুলা দেওয়ারও কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলোকে মেনটেন করে দিলে ফর্মুলা থেকে ইনফেকশন হওয়ার চান্স কম থাকে। যেমন জলটাকে 20 মিনিট ফুটিয়ে নিয়ে বোতলটাকে প্রত্যেকবার ফুটিয়ে ঠিকঠাক করে ফর্মুলা দিতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলা না দেওয়াই ভালো। তো যদি আপনি এক্সপেক্ট করেন যে আপনার বাচ্চা লো বার্থ ওয়েট হচ্ছে বা আল্ট্রাসাউন্ডে বলছে বাচ্চার ওজন কমের দিকে আছে, তাহলে এটা বেটার হচ্ছে একটা ইনস্টিটিউশনাল ডেলিভারি, যেখানে NICU আছে সেখানে ডেলিভারি করাটা ইম্পর্টেন্ট, যাতে প্রথম কন্টাক্ট থেকে বাচ্চা যতটা দরকার ততটা সাপোর্ট সে পেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাচ্চাকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ।